আসসালামু আলাইকুম। এখন আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটের মার্কেটিং ক্যাম্পেইন কি একটা স্ক্যাম কিনা। তো পার্টিকুলারলি আমরা মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট যেটা ফুল স্ট্যাক, সেটা নিয়ে পার্টিকুলারলি কথা বলবো। তো আমরা প্রথমে শুরু করি যে ওদের একটা ফেসবুক অ্যাড দিয়ে এখানে লেখা হলো এমপ্লয়াবিলিটি গ্যারান্টিড 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম, নিন বহুমুখী ক্যারিয়ারের প্রস্তুতি, শিখুন মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট। এখন এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট কি জাস্টিফাইড কিনা? তো অ্যাজ এ স্টুডেন্ট মার্ন স্ট্যাক যে আমি 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম কমপ্লিট করেছি, আই থিঙ্ক এটা অ্যাবসলিউটলি নট জাস্টিফাইড। কেন, এটা আমি সামনে ডিটেলসে বলবো। সো 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম করে যে আপনার এমপ্লয়াবিলিটি গ্যারান্টিড হবে, এটার একদমই ভুয়া কথা। সত্যটা খুবই কঠিন, কারণ এই সত্যটা জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কী। এবং আমাদের অনেকেই, আমি বলবো 90% যারা ভর্তি হয় তারা এটা জানেই না যে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জিরো নলেজ নিয়ে ভর্তি হয় এবং পরে তারা ভোগান্তির শিকার হয়। অ্যান্ড আমি কিছু কথা বলি যে আমাদের মোটামুটি 24 জনের মতো স্টুডেন্ট ছিল। আমরা মনে হয় শেষ করলাম 10-12 জন বা অর্ধেকেরও কম স্টুডেন্ট নিয়ে। মাঝখানে সবাই চলে গিয়েছিল বা গিভ আপ করে দিয়েছিল। সো এটা একটা হার্ড জিনিস। তো এখন আসি আমরা কথা বলি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, ইন জেনারেল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। সো ওয়েব ডেভেলপমেন্ট কি এটা আমি বলবো না, এটা আপনারা জানেন এবং গুগল করলেই জানতে পারবেন যে ওয়েবসাইট বানানো অ্যান্ড অল দ্যাট। সো আমি বেসিক্যালি টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটু ঘাটায় আসেন এটা দেখার আগে, যদি আপনার একদমই জিরো নলেজ থাকে। সো এখন আমি বলি, তো ওয়েব ডেভেলপমেন্ট একটা ইভলভিং টেকনোলজি বা ইভলভিং ফিল্ড বা ইন্ডাস্ট্রি যেটা বলতে পারেন। এটা কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে। আজকে যেটা চলতেছে 1 বছর পরে যে সেটা থাকবে এটার কোনো গ্যারেন্টি নাই, এবং না থাকাটাই স্বাভাবিক। এটা কিভাবে বলি, যে আমরা যখন 2023 সালে মোটামুটি শুরু করছিলাম আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু 2025 সালে টাইপস্ক্রিপ্ট হয়ে গেছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। টাইপস্ক্রিপ্ট আগে থেকেই ছিল, বাট জাভাস্ক্রিপ্টে কাজ হইতো, অ্যান্ড টাইপস্ক্রিপ্ট এখন এটা রিকোয়ারমেন্ট। বেসিক্যালি এটা আগে অ্যাডিশনাল স্কিল হিসেবে গণ্য হইতো, অ্যান্ড এটা এখন সবারই পারতে হবে। সো আমরা শিখলাম এক ল্যাঙ্গুয়েজ, এখন আমাদেরকে শিখতে হচ্ছে আরেক ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড টাইপস্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্টের সুপার সেট। সো বেসিক্যালি প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট কোডই টাইপস্ক্রিপ্ট কোডের আন্ডারে পড়ে, কিন্তু টাইপ জিনিসটা শিখতে হয়। সো ডেটা টাইপের ব্যাপারটা। তো এখন আমরা আসলে রিয়্যাক্ট, আমাদেরকে মার্ন স্ট্যাকের যে রিয়্যাক্ট আমরা শিখেছিলাম, রিয়্যাক্ট আমাদেরকে বলছিল রিয়্যাক্ট শেখানো হবে, ওকে ফাইন। এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে নেক্সট জেএস হচ্ছে রিয়্যাক্টের ফ্রেমওয়ার্ক, এবং রিয়্যাক্টের অনেক বিষয়গুলোকে ও সহজ করে ফেলে। এবং আমরা যখন 2024 সালে ক্লাস শুরু করি, তখন নেক্সট জেএস বের হয়েছে, বাট নেক্সট জেএস স্টেবল ছিল না, ভার্সন আপডেট আসতেছিল অ্যান্ড অল দ্যাট, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন কমপ্লেক্সিটি আসতেছিল। সো নেক্সট জেএস আমাদেরকে শেখানো হয়নি, বলে পরে শেখানো হবে এরকম বলতেছিল আনঅফিসিয়ালি। এটা অফিসিয়াল আমাদের সিলেবাসে ছিল না বা বলা ছিল না। এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিন্তু নেক্সট জেএস আপনাকে পারতেই হবে জব রেডি হওয়ার জন্য। তারপরে আমরা ব্যাক এন্ডে নোট সার্ভার ইউজ করতাম, এবং এখন স্ট্যান্ডার্ড হচ্ছে AWS ল্যামডা। এবং আরও নতুন যেগুলো টেকনোলজি ইভলভ হয়েছে, মানে যেগুলো আগে ছিল বাট এখন আস্তে আস্তে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেগুলো, এগুলো ছাড়া জব পাওয়াটা মুশকিল বা কাজ পাওয়াটা মুশকিল, যেমন স্ট্যাক কোয়েরি, প্রিজমা, তারপরে মঙ্গোডিবির জায়গায় পোস্টগ্রেস এসকিউএল, আস্তে আস্তে এটা মার্কেট বাড়তেছে। তারপরে সার্ভারলেস ডিপ্লয়মেন্ট এবং এআই আসার পর থেকে এআই কোডিং অ্যাসিস্ট্যান্টটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এআইকে কীভাবে সঠিকভাবে ইউজ করা যায় এটা আমাদের জানতে হবে। এখন মেন্টর যদি এগুলো না জানে তাহলে বিপদ। অ্যান্ড আপনাকে কন্টিনিউয়াস নলেজ নিতে থাকতে হবে যে আচ্ছা এটা হচ্ছে, এটা বের হয়েছে, এটা কীভাবে ইউজ করতে হয়, মানে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। এবং জিনিসটা কিন্তু সোজা না। এর মানে এই না যে আপনি 1 বছর পরিশ্রম করলেন, সকল ধরনের জ্ঞান অর্জন করলেন, এবং এরপরে বাকি 10 বছর আপনি ওই অর্জিত জ্ঞান দিয়ে বসে বসে খাবেন। ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা ফিল্ড না। এটা যদি মনে করে থাকেন এটা খুবই ভুল। আপনাকে প্রথম বছর যে পরিমাণ লার্নিং করছেন, সেকেন্ড বছর আরও বেশি লার্নিং করতে হবে, এবং এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। আপনার কাজের ডাইনামিক্সটা চেঞ্জ হতে থাকবে। এটা খুবই একটা আনসার্টেন বা ফিল্ড বা যেটাই বলেন, যে মানে জিনিসটা খুবই ডাইনামিক। আপনাকে কন্টিনিউয়াসলি লার্নিং করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। শর্ট টাইমে শিখে শর্ট টাইমে অ্যাপ্লাই করতে হবে খুবই এফিশিয়েন্টলি। সো এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এবং এই এক্সপেকটেশনটা আমাদের থাকে যে আমরা শিখবো, টাকা কামাবো, ডলার ইনকাম করবো, এবং এটা ভুয়া কথা। এবং এআই আসার পর থেকে আমাদের
অবস্থা আরও খারাপ হয়েছে, কারণ এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য আগে যে কাজ করতে 3জন ডেভেলপার লাগতো, এখন সেই কাজটাই একজন সিনিয়র ডেভেলপার এআই টুল দিয়েই করে ফেলতে পারে। সো জিনিসটা মার্কেট চেঞ্জ হচ্ছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে, কীভাবে আমরা কাজ করি বা কোড করি সেই ফান্ডামেন্টাল জিনিসটাও চেঞ্জ হচ্ছে। সো রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখাটা অবশ্যই উচিত। এখন সমস্যা, আমরা কথা বলি ক্রিয়েটিভ আইটি নিয়ে। সো ক্রিয়েটিভ আইটি আমার বলছিল যে আমাদেরকে 1 বছরের কোর্স করাবে, কিন্তু কোর্সের ডিউরেশন আমাদের এক্স্যাক্টলি 1 বছর 6 মাস 9 দিন লাগছে। সো অলমোস্ট 1.5 বছরের মতো লাগছে। বলছিল 1 বছরের কোর্স, বা শেষ করতে করতে 1.5 বছর লাগছে। সো এটা হলো আপনাদের ফার্স্ট এক্সপেকটেশন সেট করতে হবে। এটা আপনাদেরকে বলবে না, আমাদের সবারই লাইফ আছে, আমাদের সবারই প্ল্যান থাকে যে আচ্ছা 1 বছর পরে এই করবো সেই করবো, এরকম বিভিন্ন প্ল্যান থাকে। এখন এটা যদি টেনে 1.5 বছরে নিয়ে যাওয়া হয়, এখন আমরা তো সময় নাও দিতে পারি, আমাদের একটা প্ল্যান থাকতে পারে যে 1 বছর পর আমাদের অমুক একটা ফিক্সড প্ল্যান থাকতে পারে। সো এই জিনিসটা অনেক সমস্যা করে, ওরা ফার্স্টে বলে না। মার্কেটিং ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলবে যে হ্যাঁ 1 বছরের মধ্যে এগুলো শিখাই দিবে। কোর্স টিচারও প্রথমে বলবে যে হ্যাঁ কি 5-10টা ক্লাস বেশি লাগতেই পারে, কিন্তু তখন আপনার মনে হবে না। কিন্তু আস্তে আস্তে যখন লাস্টের দিকে চলে আসবেন, জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং অ্যান্ড জিনিসটা ম্যানেজ করাটাও কঠিন। সো আমাদের 1 বছর 6 মাস এবং 9 দিন লাগছিল কোর্সটা শেষ হইতে। এখন আসি হলো বিভিন্ন কিছু পয়েন্টে। সো মার্কেটিং নট ইকুয়ালস টু রিয়ালিটি, ঠিক আছে? কারণ রিয়ালিটি এক জিনিস, মার্কেটিং এক জিনিস। মার্কেটিংয়ে আপনাকে বলবে যে এরকম এরকম হবে, আপনি তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট পাবেন, এই করবেন সেই করবেন। আমাদের মার্ন ব্যাচ থেকে এখনও একটা ছেলেও চাকরি পায়নি, এবং শুধু তাই না, একজন পেয়েছিল চাকরি, বাট সেটা খুবই সেটা মার্ন স্ট্যাকেরও না, সেটা সিএমএস বা যে ওয়ার্ডপ্রেস এগুলা, ওয়েবফ্লো, যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েব ডেভেলপমেন্ট যেগুলা, ওইগুলাতে চাকরি পেয়েছিল, এবং চাকরির কন্ডিশন খুবই খারাপ। কোম্পানির নাম হলো সফটভেন্স, এবং ওরা চাকরি করছিল হলো নাইট শিফটে, এবং ওর জব স্যালারি ছিল 15,000 টাকা মাত্র। সো একটা ছেলে নাইট শিফটে জব করবে 15,000 টাকা স্যালারি দিয়ে, এটা খুবই কাম্য না। আমরা অ্যাটলিস্ট আমাদের এক্সপেকটেশন তো এটা ছিল না যখন আমরা ভর্তি হয়েছিলাম, কারণ ওয়েব ডেভেলপমেন্টে নাকি স্কিলফুলদের অনেক টাকা। সেই ছেলেটা যথেষ্ট স্কিলফুল, এবং তাকে ইন্টারভিউ বোর্ডেও অনেক কিছু বেসিক্স, যেমন কল স্ট্যাক, তারপরে অ্যাসিঙ্ক অ্যাওয়েট, বিভিন্ন জাভাস্ক্রিপ্টের কমপ্লেক্স কোয়েশ্চেন জিজ্ঞেস করেই তাকে নেওয়া হয়েছিল। বাট এখানে কাজ করাচ্ছে হলো ওয়েবফ্লো দিয়ে। এটা হলো আমাদের বাংলাদেশের জব মার্কেটের রিয়ালিটি। এজন্য আমাদের এক্সপেকটেশনটা ঠিক করা উচিত। বলবে যে ওরা অনেক কিছুই বলবে মার্কেটিং ডিপার্টমেন্টে, জাস্ট আপনাকে ভর্তি করানোর জন্য, আপনার টাকাটা নেওয়ার জন্য, কিন্তু রিয়ালিটি আপনাকে কেউ শেয়ার করবে না। এখন আসি হলো ইউজলেস পোর্টাল। বেসিক্যালি ইউজলেস পোর্টালে যেটা হয়েছিল, এটা আমরা ডিটেলসে আরও আলোচনা করব, যে আমাদেরকে একটা পোর্টাল ধরা দিয়েছিল যে এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স, এক্সাম এগুলো মেনটেন করতে হবে, কিছুই হয় নাই ঠিক মতো। সো এটা একটা। তারপর আসলে নট ফলোইং দ্য সিলেবাস, এটা আমরা বিস্তারিত সামনে আরও জানবো, যে মেন্টর আমাদের সিলেবাসটা ফলো করে নাই, বা আমাদের কাছে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেটা ফলো করেনি। সো সেটা নিয়ে আমি আবার কথা বলবো। তারপর হলো ব্যাড মেন্টরিং জিনিসটা খুবই একটা সেন্সিটিভ জিনিস, কারণ মেন্টর কীভাবে করতে হয় সেটা আগে জানা উচিত। সো আমি কিছু ইস্যুস নিয়ে কথা বলবো, এবং নো জাজমেন্ট, এটাও আমরা কথা বলবো সামনে গেলে দেখতে পারবেন। সো এখন হচ্ছে হলো মার্কেটিং ইকুয়ালস টু রিয়ালিটি, এটা তো আমি বললামই মোটামুটি ডিটেলসে। সো আমাদের যদি দেখেন যে আমাদের ব্যাচ আর রিপোর্ট, আমি মোটামুটি বলতে পারেন আমি সবগুলো ক্লাসে 93% আমার প্রেজেন্স ছিল। আমি 90% হোমওয়ার্ক সাবমিট করেছি, এবং লাস্টের যে অ্যাবসেন্ট আর হোমওয়ার্কগুলো যে দেয়নি ওটা লাস্টের দিকে, কারণ আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। পড়ানোর স্টাইল, সিলেবাস, এআই, তারপরে জব মার্কেটের অবস্থা সব কিছু মিলায় শেষে আমি ফোকাস করতে পারিনি। বাট আমি মোটামুটি সব প্রজেক্টই সাবমিট করেছি, সব হোমওয়ার্ক মোটামুটি করেছি। সো বলতে পারেন যে আমি মোটামুটি নলেজেবল, ওরা যা শিখাইছে আমি মোটামুটি নিতে পারছি। আমি বলবো যে আমাদের 5 থেকে 6 জন মোটামুটি সবই কভার করতে পারছে, আমাদের টোটাল যারা ভর্তি হয়েছিল তাদের মধ্যে থেকে, এবং আমি তাদের মধ্যে একজন। এবং সুতরাং আমি জাজ করার রাখি, এমন না যে আমি কিছুই করি না, এই জন্য আমি শুধু বকেই যাচ্ছি, ক্রিয়েটিভ আইডির বদনাম করে যাচ্ছি, এমন না। আমি যথেষ্ট কোয়ালিফাইড বা ভেরিফাইড বলতে পারেন এগুলা জাজমেন্ট করার জন্য। সো এখন আসে হলো ইউজলেস পোর্টাল। আমাদের পোর্টালে এক্সাম নেওয়া হয়েছিল। এক্সাম আমাদের 4 থেকে 5টা আনঅফিসিয়াল টাইপের, এখানে মার্কস বলেন বা র্যাঙ্কিং বলেন কিছু একটা দেওয়া উচিত, এটা এখনও দেওয়া হয় নাই। অ্যান্ড কিছুই না, আমাদের এই 1 বছর 6 মাস সে
মাত্র 4টা থেকে 5টা এক্সাম হয়েছে এবং এক্সামগুলোও খুবই সিরিয়াসলি নেয় নাই স্যার। এক্সামগুলা লাইক কোনো মতে লাইক আসতো, করতে দিত, আমরা করতাম 4-5টা, এবং স্যার যেহেতু খুবই ভালো মানুষ, স্যারও এক্সাম পিছাই দিত, ছেলেরা এক্সাম দিতে চাইতো না, মানে একটা আনসিরিয়াসনেস, একটা সিরিয়াসনেস ছিল না, মানে ল্যাক অফ সিরিয়াসনেস বলতে পারেন, যেটা আমাদেরকে মানে পরে আমরা বুঝতে পারতেছি যে এটা লাইক এটা এখানে হইতেছিল যে মানে এখানে আরও কিছু ইস্যু আছে, আমরা সামনে কথা বলবো এটা নিয়ে। তো এখন আসলে হলো সিলেবাসটা নিয়ে এটা কিছু বলি যে আমাদেরকে একটা মডিউল দেওয়া হয়েছিল লাইক 95টা ক্লাসের। সো মডিউলের মধ্যে লাইক এখানে দেওয়া ছিল প্রত্যেকটা মডিউলে কি কি করানো হবে না করানো হবে। সো ডেট থেকে বুঝে 28 জুন আমরা ক্লাস শুরু করছি, আমাদের শেষ ক্লাস ছিল 2026 সালের ইয়েতে 2 জানুয়ারি। সো মোটামুটি 1 বছর 6 মাসই। সো এখানে আমাদের কিছু দেওয়া ছিল, কিন্তু স্যার এভাবে আমাদেরকে আগায় নেই। আমাদের কনসেপ্টগুলো মোটামুটি কমন, যে লাইক বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন টপিক মার্ন স্ট্যাকের ওইগুলো কমন, বাট প্রজেক্টগুলো ডিফারেন্ট। সো এটাতেও আমার পার্সোনালি কোনো সমস্যা ছিল না, বাট এখন যেটা হইতেছিল, আমরা যেগুলো প্রজেক্ট করছি, আমরা মোটামুটি 4 থেকে 5টা রেসপন্সিভ ওয়েবসাইট বানাইছি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং CSS এর আমরা লাইক বুটস্ট্র্যাপ ইউজ করছি। সো বুটস্ট্র্যাপের ব্যাপারটা এখানেই বলে ফেলি, আই থিঙ্ক বুটস্ট্র্যাপ এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, বুটস্ট্র্যাপ ইউজ হয় না এখন, মোটামুটি টেইলউইন্ড ইউজ হয়। এবং আমি বুটস্ট্র্যাপের 4 থেকে আরও বেশি 8 সপ্তাহ আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট অনেকগুলো ক্লাস আমরা বুটস্ট্র্যাপের উপর ওয়েস্ট করছি, যেটা আমাদের একদমই করা উচিত হয় নাই। এবং এটা আমরা বলবো আমাদের একটা হিউজ বটলনেক ছিল, এবং স্যার বারবার লাইক ক্লাস পিছাচ্ছিল, মানে বলছে আপনারা শিখেন নাই, এ করেন নাই, সে করেন নাই, বা স্যার বলছিল আমাকে তো সবাইকে নিয়ে আগাইতে হবে। অ্যান্ড দিন শেষে সবাই কিন্তু থাকেও নাই, কেউ এটা সাস্টেন করতে পারেনি। আমার পার্সোনাল অপিনিয়ন, স্যারের ফোকাস করা উচিত ছিল যে যারা পারে তাদেরকে নিয়ে আগানো, কেন তারা যাতে দিন শেষে একটা ভালো জব বা একটা ভালো ক্যারিয়ার করতে পারে। কারণ এই ইভলভিং ফিল্ডে সত্যি কথা যেটা, সবাই সার্ভাইভ করতে পারে না, যতজন আসে তার থেকে খুবই কম মানুষ সার্ভাইভ করে এটা, এবং এটা আমাদের মেন্টর বা ম্যানেজমেন্টের এটা বোঝা উচিত ছিল। এবং তাহলে কি আপনারা বলতে চান তাহলে কি তাদেরকে ফালায় আগাবো? এখন আপনি যদি তাদেরকে নিয়েও আগান, আপনি কি সাকসেস পাবেন? এটা হলো আমার প্রশ্ন। এবং আমাদের 1 বছরের ক্ষেত্রে লাইক 1 বছর কোর্সের ক্ষেত্রে এটা হয়নি। মোস্ট অফ দ্য লাইক স্টুডেন্টস আমাদের ক্ষেত্রে লাইক প্রোগ্রামিংয়ের বেসিকই ঠিক মতো জানে না, জাভাস্ক্রিপ্টের বেসিকই ঠিক মতো জানে না। সো এই জিনিসটা করে আসলে আমাদের খুব বেশি লাভ হয়নি। সো আমার পার্সোনালি বিল্ডিং রেসপন্সিভ ওয়েবসাইট, আমি আগে কখনো ওয়েবসাইট বানাতে পারতাম না, আমি খুবই ভালোভাবে শিখেছিলাম। তারপরে আমাদের একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন ইউজিং রিঅ্যাক্ট অ্যান্ড ফায়ারবেস, ওয়ান অফ দ্য কমপ্লেক্স প্রজেক্ট আমরা এটা করেছিলাম। ফায়ারবেসে অনেক কিছু এবং রিঅ্যাক্টের মোটামুটি অনেক কিছু আমরা এখানে শিখেছি, কিন্তু এখানে সমস্যা স্যারের মেন্টরিংয়ে ছিল। প্রজেক্টটা খুবই ভালো ছিল, আমরা অনেকেই প্রজেক্টটা কমপ্লিট করতে পেরেছি। প্রজেক্টে অনেক ইস্যু এবং কমপ্লেক্স প্রবলেমও অ্যারাইজ হয়েছিল, এবং এগুলো নিয়ে এটা নিয়ে আমরা পরে কথা বলছি। তো তারপরে আসলে কমার্স, আমরা রিঅ্যাক্ট এবং রিডাক্স এবং ফায়ারবেস দিয়ে আমরা একটা কমার্স করেছিলাম। এটাও ওয়ান অফ দ্য মোস্ট লাইক কম্প্রিহেন্সিভ প্রজেক্ট ছিল। এবং আমাদের একটা বড় বিশাল প্রজেক্ট করেছিলাম, সেটা হলো মার্ন স্ট্যাকের কমার্স সাইট দিয়ে, মানে হিউজ পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে স্যার অনেক কিছুই কভার করেছিল। মোটামুটি সবই বলতে পারেন কভার করা হয়েছিল, কিন্তু সমস্যা এদিকে না, প্রজেক্টগুলো আমি মনে করি যথেষ্ট কমপ্লিট মোটামুটি কনসেপ্টগুলো ধরা দেওয়ার জন্য, বাট মেন্টরিংয়ে এবং ম্যানেজমেন্টে প্রবলেম ছিল। এটা নিয়ে আমরা আসি। আমাদেরকে বলা হয়েছিল যে ইনস্টাগ্রাম ক্লোন করানো হবে, বাট আমাদেরকে পরিবর্তে এগুলা করানো হয়েছিল। এবং স্যারকে জিজ্ঞেস করার পর স্যার বলতেছিল যে না, আপডেটেড সিলেবাস আপনাদেরকে দেওয়া হয়নি, আপডেটেড সিলেবাস অন্য কিছু হ্যান ত্যান হবে যাবে, এগুলো আর কি। এখন আসি হলো ব্যাড মেন্টরিং। তো প্রজেক্টগুলো ভালো, সবই ভালো, সমস্যা হচ্ছিল স্যার মেন্টরিংয়ের বা টিচিং স্টাইলে কিছু সমস্যা ছিল। আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছি এমন না, স্যারকে নিয়ে খুবই বাজে কথা বলতেছি, এটা আমার একদমই ইন্টেনশন না স্যারকে ছোটো করা বা কিছু। স্যার 10 বছরের ওয়েব ডেভেলপমেন্টের অভিজ্ঞতা আছে, বাট আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই যেখানে স্যার ইমপ্রুভ করতে পারেন বা করতে পারতেন, যেটাতে স্টুডেন্টের বেনিফিট হতো। তো প্রথমে হলো এক্সপ্লেইন করতো না স্যার, যে কোনো কিছু করার আগে বা বলার আগে বা কোনো একটা টপিক স্যার করে যেত। স্যারের স্টাইলটা অনেকটা ছিল এরকম যে স্যার কোড করে যেত আর বলে যেত যে স্যার কী করতেছে, কিন্তু স্যার কখনো লাইক করার আগে বলতো না যে এই জিনিসটা কী বা এই জিনিসটা কীভাবে ইমপ্লিমেন্ট হয়, এটা আন্ডারলাইং মেকানিজমসটা কী, এই জিনিসটা এক্সপ্লেন করতো না। তো এই জিনিসটা এক্সপ্লেন করলে যেটা হয় সেটা হলো স্টুডেন্টদের মধ্যে ক্ল্যারিটি আসে। সো এবং স্টুডেন্টরা আরও ভালো বুঝতে পারে স্যার যখন জিনিসটা করবে। সো স্যার এটা করতো না, স্যারকে বলাও হয়েছিল, আমরা কয়েকজন মিলে বলছিলামও, স্যার 2-1 দিন করতো, বাট স্যারের এটা স্টাইল না, এটা বোঝাই যায়।
সো স্যার জাস্ট করে যেত, মানে বলে যেত আর করে যেত এরকম, মানে লাইক একটা সময় নিয়ে জিনিসটা এক্সপ্লেইন করতো না। তারপরে স্যার প্ল্যান ছাড়া জিনিসটা করতো, মানে একদম মানে শুরু করতো, মানে কোনো কিছু বলা ছাড়াই যে আমরা এখন এটা এটা করি। স্যার কিন্তু বলতেছে না কথা কথা, ধরেন স্যার একটা লাইক একটা গেম বানাচ্ছে জাভাস্ক্রিপ্টে, একটা কোয়েশ্চেন অ্যান্সার গেম বা এরকম কিছু, স্যার বলতো না, স্যার শুরু করতো যে হ্যাঁ এখন আমরা কনস্ট ভ্যারিয়েবল এটা 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 আমরা যে একটা গেম বানাচ্ছি এটা তো স্যার বলতে হবে, তাই না? এটা উনি মানে এই টাইপের বলতো না। এই টাইপের অনেক এক্সাম্পল আছে। বা আজকে আমরা ধরেন চ্যাটিং অ্যাপ্লিকেশনের মেসেজিং পার্টটা করতেছি, মেসেজিং পার্টটা এভাবে এভাবে কাজ করে, এই ইউজার এখান থেকে এইখানে থাকে, উনি এটা বলতো। উনি আগে শুরু করতো, কোড লিখে কোডের মাঝখানে গিয়ে কথা বলতো, এবং ততক্ষণে আমাদের মাথা গোলায় যেত, বিকজ জিনিসগুলো বেশ কমপ্লেক্স। তারপরে হচ্ছে হলো লাইক এটার ফলে যেটা হতো যে অনেক প্রবলেম অ্যারাইজ হতো। আপনি যখন কোনো জিনিস একটা প্ল্যান ছাড়া করবেন অনেক কিছু ছুটে যেতে পারে, এটাই স্বাভাবিক। এবং প্রবলেম অ্যারাইজ হতো, প্রবলেম ডিবাগ করতে অনেক সময় 1-2 সপ্তাহ লেগে যেত। 1-2 সপ্তাহ বলতে আমার তো শুক্র শনি ক্লাস ছিল, তো লাইক পুরো ক্লাস চলে যেত, প্রবলেম সলভ হইতো না, পরের ক্লাসে এসে সলভ করা লাগতো, এরকম হইতো জিনিসগুলো। তারপরে আসে হলো যে স্যার হোমওয়ার্কের ইভ্যালুয়েট করতেন না আমাদের, লাইক হোমওয়ার্কগুলো সাবমিট করতে হলো এভাবে যে আমাদের একটা ফেসবুক গ্রুপ ছিল, তো এখানে সবাই লাইক হোমওয়ার্ক করে, আমাদের যেহেতু ভিজুয়াল জিনিস ওয়েব ডেভেলপমেন্ট, আমরা স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট নিয়ে আমরা জাস্ট আপলোড করে দিতাম যে আমরা আমরা এগুলো এগুলো করছি। স্যার মাঝে মাঝে কমেন্ট করতো যে গুড ওয়ার্ক, গুড জব, এরকম কিন্তু লাইক, এবং বলতো যে আচ্ছা হ্যাঁ আপনি হোমওয়ার্ক করছেন, আপনি হোমওয়ার্ক করছেন, বাট ক্রিটিক্যাল কোনো জাজমেন্ট ছিল না। বা স্যার মানে এভাবে দেখতেন না যে আপনার কোডে এই ফ্ল আছে, ওই ফ্ল আছে, বা মানে আরেকটু প্রিসাইজ বা একটু ক্রিটিক্যাল হলে ভালো হইতো। বাট আই গেস এটা স্যারের এন্ড থেকে হয়তো পসিবল ছিল না, স্যারের ব্যাচ হয়তো অনেক ছিল বা এরকম কিছু। তারপরে হলো কোনো স্ট্রিক্ট এক্সাম ছিল না, মানে এক্সাম বলতে এক্সামের সংখ্যা এবং এক্সামের প্রসিডিওর এমন না যে এক্সামে সবাই দেখা দেখি করে লিখতেছে। এক্সামে লাইক আরও বেশি এক্সাম নেওয়া উচিত ছিল আমার মতে, এবং মানুষ এক্সাম দিতে চাইতো না, স্যার পারি না, বুঝি না, এই সেই, মানে এভাবে করে যে এক ধরনের মানে আলসেমি, যেটা এটা আমাদের সাইড থেকেও ছিল, এবং লাইক সবার পক্ষ থেকে না, মানে ম্যাক্সিমামই ইয়ে করতো, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা এক্সাম দিতে চাইতো, কিন্তু মানে সবাই যেহেতু বলতেছে যে স্যার এক্সাম নিয়ে না, স্যারও এক্সাম নিত না, এবং এতে করে আমাদের উল্টা ক্ষতি হয়েছে। আমরা এক্সাম দিলে আসলে আরও জিনিসগুলো ডেপথে ভালোভাবে জানতে পারতাম, এবং লাইক এক্সামে আমাদের জাজমেন্টটা ভালোভাবে হইতো, এবং আমরা আরও কিছু শিখতে পারতাম। আরও স্ট্রিক্ট হইলে জিনিসটা আমি পার্সোনালি মনে করি জিনিসটা আরও ভালো হতো। তারপরে এআই ফ্যাক্টর, এআই আসার পর, চ্যাটজিপিটি কোড করতে পাওয়ার পর, ক্লড এগুলো আসার পর, জিনিসগুলা এত ইয়ে হয়ে গেছে যে মানে এআই যত ভালো কোড করতেছে, এবং আমাদের লাইক জিনিসটা আমরা মানে স্বাভাবিকভাবেই আমাদের ফ্রাস্ট্রেটেড হওয়াটা স্বাভাবিক, যে হ্যাঁ আমি যেটা করতেছি এআই তো আরও ভালো করতেছে, তাহলে আমার কি এগুলো করে লাভ হবে? তো এই ফ্রাস্ট্রেশনটা আসলে আমার মনে করি যে প্রত্যেক মেন্টরের উচিত গাইড করা, মানে ঠিকভাবে লাইক বুঝানো যে লাইক এআইকে কীভাবে তোমার কোডিং অ্যাসিস্ট্যান্ট বানানো যায়, রাদার দেন লাইক এআই তোমাকে রিপ্লেস করে ফেলবে, মানে জিনিসগুলো লাইক এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলোকে বুঝানো লাগ। আর এআইকে কীভাবে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এআই যেহেতু শুধু আমাদের জন্য না, আমাদের মেন্টরের জন্যও নতুন, সবার জন্যই নতুন, তো জিনিসগুলো একটু বুঝে ওঠাটা ডিফিকাল্ট আমি মনে করি। বাট এআই ফ্যাক্টরটা খুবই বড় ইম্প্যাক্ট ফেলছে আমাদের উপর, আমাদের লাইক ডিপ্রেশন বা মার্কেট বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন, এআইটা খুবই বড়ভাবে পজিটিভ নেগেটিভ বোথ ওয়েতেই আমাদের ইম্প্যাক্ট ফেলছে। এখন আসলে নো জাজমেন্ট, যে এক্সাম লিস্টে আমাদের কোনো মার্কিং নাই, কিছু নেই। স্যার লাইক একটা এক্সামের জাস্ট খালি মার্কস বলছিল, আর কিছু বলে নেই। আর লাস্ট এক্সামে আমরা যেটা দিলাম, নো জাজমেন্ট বলতে লাস্ট এক্সাম হওয়ার কথা ছিল আমাদের, একটা 6 ঘন্টার এক্সাম হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। সেটার পরিবর্তে আমাদেরকে জাস্ট একটা প্রজেক্ট ধরে দিছে, যে লাইক মানে রোল বেসড ম্যানেজমেন্ট সিস্টেম মার্নস্ট্যাকে, যেটা আমি পুরাটা এআই দিয়ে করছি, পুরাটা। আমি জানতে চাই যে এআই দিয়ে একটা প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন বা মিড লেভেলের মোটামুটি একটা অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব কিনা, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ পসিবল। আপনি যদি প্রপার প্রম্পটিং করতে পারেন, আপনি অবভিয়াসলি ওই প্রজেক্টটা বানাতে পারবেন। অবশ্যই এআই অনেক ভুল করছিল, লাইক টোকেন রোটেশন, তারপরে কুকি সেট করা, তারপরে লাইক অথেন্টিকেশন, বিভিন্ন জায়গায় অনেক কমপ্লেক্স প্রবলেম ছিল, যেগুলো আমার নিজের নলেজ দিয়ে ফিক্স করা লাগছে। বাট এআই দিয়ে লাইক হিউজ হেল্প পাওয়া সম্ভব, হিউজ লেভেলের একটা প্রজেক্ট কমপ্লিট করা পসিবল। আমি মোটামুটি 2 সপ্তাহের মধ্যে প্রজেক্টটা লাইক কমপ্লিট করে ফেলছি, এমন না 2 সপ্তাহে মোটামুটি 1 ঘন্টা বসছিলাম, সো আরও কম, মানে মোটামুটি ইজিলি প্রজেক্টটা হয়ে গেছে। বাট এটা হলো স্যার অনেক ভালো মানুষ ছিলেন, এটা আমি বলতে চাই, কারণ স্যার সবার হোমওয়ার্ক কনসিডার করতেন, অ্যাটেন্ডেন্স কনসিডার করতেন, বেশি লাইক ইয়ে করতে বকাঝকা কখনোই করতেন না।
মানে ভালো ফ্রেন্ডলি ভাবে ইয়ে করতেন, কিন্তু এটা যেটা হইতেছে হলো যে ওনার মেন্টরিং এ একটু ইস্যু ছিল। তো সবাই মেনে নিছে আর কি, উনি যেহেতু ভালো মানুষ, সবার সাথে ভালো বিহেভ করতেন, লেট অ্যাটেন্ডেন্স কনসিডার করতেন, সবাই আর কি তেমন তখন আর তেমন কিছু বলে না, এবং এক্সামেও উনি তেমন কোনো ঝামেলা করতেন না, এটাই আর কি। এখন সমস্যা হলো যে এখন এত কিছু বলার পরেও আপনাদেরকে একটা রিয়েলিস্টিক ধারণা, আমার মার্ন স্ট্যাক জার্নির একটা রিয়েলিস্টিক ধারণা দেওয়ার পরেও এখন এটা কি ওয়ার্থ ইট ছিল আমার জন্য। আমি পার্সোনালি মনে করি যে রিয়াক্টের আগ পর্যন্ত HTML CSS জাভাস্ক্রিপ্টে আমরা যা শিখছি, আমাদেরকে যা ধরায় দেওয়া হয়েছে, আই ফেল্ট এভরিথিং ওয়াজ ফাইন। কিন্তু যে বুটস্ট্র্যাপের CSS এ কিছু একটু বেশি টাইম নিয়ে নেওয়া বা আরও কিছু ছোটোখাটো ইস্যু ছিল, এবং রিয়াক্টের পর থেকে সব লাইক জগা খিচুড়ি হয়ে গেছে। লাইক আমাদের চ্যাটিং অ্যাপ্লিকেশনটা রেসপন্সিভ হয়নি, যেহেতু আগে থেকে প্ল্যান করা হয়নি, আমরা বেয়ারলি মেসেজ সেন্ড করতেই অবস্থা খারাপ হয়ে গেছে মেসেজ দেওয়া নেওয়া ইউজারের মধ্যে। তো মানে এখন মানে রিয়াক্টের পর থেকে জিনিসগুলো লাইক পুরা খুবই স্পাগেটি কোড যেটা বলেন, বা মেসি অবস্থা, মানে কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই, মানে খুবই বাজে একটা অবস্থা ছিল। এবং স্যার কখনো বলতো না যে আপনি পরে গিয়ে বুঝতে পারবেন, স্যার কখনো আগে এক্সপ্লেন করতো না যে আচ্ছা এটার কারণে এটা হয়, এটার জন্য এটা, এই ক্ল্যারিটিটা আসলে মানে আমাদেরকে দিত না, যেটাতে একটু আমাদের এই ফ্রাস্ট্রেটিং ফিল হইতো, আমরা পরে নিজে গিয়ে খাটান লাগতো, যেটাও ভালো জিনিস, বাট বললে আর কি আমাদের জন্য সুবিধা হইতো। এবং আমি মনে করি যে রিয়াক্টের পরে ব্যাক এন্ড থেকে হলো যত সব ঝামেলা শুরু হয়েছে, বিকজ ব্যাক এন্ড ইজ এ হিউজ কমপ্লিকেটেড বিষয়, এবং ব্যাক এন্ডে যদি আপনি প্ল্যান ছাড়া আগান, আপনি লাইক সাস্টেইন করতে পারবেন না, কারণ আপনার স্কেল তো দূরের কথা, আপনার কোডেই ঠিকমতো হবে না। সো আমি পার্সোনালি মনে করি যে না, এত টাকা মানে এই এত টাকার বিনিময়ে এত কিছু, মানে এত টাকা, মানে টাকার পরিমাণটা বেশি এখানে আমি ফোকাস করতে যাচ্ছি, এবং এত ছোট কিছু আসলে এটা আমি মনে করি ওয়ার্থ ইট না। এছাড়া আপনি আরও কম দামে কোর্স করে নিজে শিখে নিতে পারেন যদি আপনার নিজের ইচ্ছা থাকে, বা অন্য কোথাও ভর্তি হতে পারেন। কিন্তু লাইক এই হিউজ অ্যামাউন্ট অফ টাকা দিয়ে মানে এরকম কোয়ালিটি মেন্টরিং বা এরকম কোয়ালিটি জিনিসপত্র আসলে আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না। আরও কম হইলে হয়তো জাস্টিফাই করা যেত, এমন না যে কিছু শিখি নাই, আমরা অনেক কিছুই শিখছি, বাট জিনিসটা হলো এটা রিয়ালিটি না। রিয়ালিটি হচ্ছে যে জব মার্কেট হলো মানে বাজে অবস্থা। এখন আপনার কি করা উচিত, মানে এখন আপনার যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের ইচ্ছা আছে বা দেখে মনে হয়েছে, এখন আমি কিছু রিয়েলিস্টিক কথা বলবো যে কীভাবে আপনার রিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করা উচিত। তো যেহেতু আপনি ওয়েব ডেভেলপার হতে চাচ্ছেন, এখন আপনি কেন হতে চাচ্ছেন এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি টাকা কামানোর জন্য হতে চাচ্ছেন, হালাল ইনকাম অ্যান্ড অল দ্যাট? আপনাকে বুঝতে হবে যে এই মানে ফিল্ডটা খুবই কঠিন এবং হার্ড। লাখ লাখ CSC গ্র্যাজুয়েটস প্লাস অন্যান্য ফিল্ড থেকে আসতেছে, এবং লাখ লাখ কোর্স বিক্রেতা, এরা কোর্স বিক্রি করতেছে সবাই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। শুধু তাই না, শুধু এটা বাংলাদেশে না, ইন্ডিয়া, USA, ইংল্যান্ড, মানে সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা লাইক হিউজ কম্পিটিশন, হিউজ, এবং হিউজ মার্কেট পুল, হিউজ সাপ্লাই অফ ওয়েব ডেভেলপার্স। সো এইখানে আসলে আপনার যত বেশি মানে দিন দিন এটা আসলে ডিমান্ড যত বাড়তেছে, সাপ্লাই আমি পার্সোনালি মনে করি তার থেকেও বেশি বাড়তেছে। এবং যদি এই মিসম্যাচটা হয় তাহলে আপনার বেতন কোনোদিনও বাড়বে না, আপনি লাইক টাকা ইনকামও করতে পারবেন না। এবং আপনার যদি ইচ্ছা থাকে, লাইক খুবই বড় ইচ্ছা থাকে, যেমন বিগ টেকে যাবেন, গুগল, ফেসবুক, অ্যাপেল, এই টাইপে যাবেন, এই টাইপে আসলে মানে আপনাকে আসলে আরও ফান্ডামেন্টালসগুলো আরও ভালোভাবে জানতে হবে, আপনাকে CSC-তে পড়তে হবে অ্যান্ড অল দ্যাট। এবং ওয়েব ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে এখন কিছু করা যায় না, AI চলে আসছে, আরও রোলগুলো চেঞ্জ হচ্ছে। সো জিনিসগুলা একদমই ইজি না, লাইক অনেক 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 হার্ড। সো এটা আপনাকে মাথায় নিতে হবে, এবং আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। আপনার পরিশ্রম কোনো দিন কমবে না, এই ফিল্ডে কখনো পরিশ্রম কমে না। আপনি কোড করবেন, মানে আপনি কাজ করবেন, এই কাজের বিনিময়ে আপনি কী পাবেন জানেন? আরও কাজ পাবেন। মানে আমি যে টাকা না, টাকা এখানে মানে আমি টাকা মেইন ফ্যাক্টর বলছি না, আপনার কাজের পরিমাণটা বাড়বে, আপনার স্কোপটা বাড়বে, আপনার হার্ড ওয়ার্কিং ইয়েটা আসলে বাড়বে, মানে যেগুলো কষ্টের কাজ এগুলো আরও বাড়বে এই ফিল্ডে। এবং যারা এখানে প্যাশনেট, যারা এগুলো করে মজা পায়, যে এই হার্ড ওয়ার্ক করে আরও মজা পায়, তাদেরই কেবল এই ফিল্ডে আসা উচিত। আপনি যদি এই ফিল্ডে আরাম খুঁজতে আসেন, একদমই পাবেন না। অন্যান্য অনেক ফিল্ড আছে, অনেক ইয়ে আছে, মেজর আছে, যেখানে আপনি ওয়ান টাইম নলেজ বা 10 বছর বা ধরেন 5 বছর পরিশ্রম করে আপনি আপনার
পুরা লাইফ ইজিলি পার করে দিতে পারবেন, বিকজ আপনি একটা টাইম পরিশ্রম করছেন, আপনার নলেজ বেস আছে। এই ফিল্ডটা এরকম না, আমি বারবার বলতেছি এই ফিল্ডটা এরকম না, সুতরাং আপনাদের এই জিনিসটা করা একদমই উচিত হবে না। এবং আপনি ফলস হোপ নিজেকে দিয়েন না, আপনাকে বারবার বলবে যে হ্যাঁ তুমি যদি তোমার ক্যারিয়ার করতে চাও, এই সেই করতে চাও, তাইলে তো তুমি ওয়েব ডেভেলপমেন্টে ভর্তি হও, তোমার ক্যারিয়ার রেডি করতে চাও, এআই এর সাহায্যে এই করতে চাও সেই করতে চাও। এটা ভাই এরকম করে না, জিনিসগুলো একদমই সহজ না, জিনিসগুলো যথেষ্ট কঠিন এবং অনেক টেকনিক্যাল বিষয় চলে আসে। আপনি লাইক এটা এখন আগের মতো দিন না, এটা 2015 সাল না যে আপনি টুকটাক কাজ শিখেই চাকরি পেয়ে যাবেন। জিনিসগুলো এখন অনেক হার্ড, আপনাকে সব বিষয়ে মোটামুটি জ্ঞান অর্জন করতে হবে। এবং আমাদের জব মার্কেটে এক্সপেকটেশন অনেক বেশি, ওরা বলবে ওরা কাজ পাচ্ছে না, কারণ স্যালারি গ্যাপ, এক্সপেকটেশন কোনো কিছুই ম্যাচিং হচ্ছে না। সো বেসিক্যালি এই জন্যই দেখবেন যে ওরা মানে যারা জব দিতে চাচ্ছে ওরা জব দিতে পারতেছে না, আর যারা জব চাচ্ছে ওরা নিতে পারতেছে না। সো এই মিস ম্যাচটা হচ্ছে। এবং আমি বলবো আমার ফাইনাল রেকমেন্ডেশন থাকবে যে ফলস হোপে নিজেকে ডাউন করবেন না, কারণ আপনাকে মানে অনেক অ্যাড আসবে, অনেক কিছুই আসবে। আপনি নিজে চিন্তা ভাবনা করে এক্সপার্টসদের সাথে কথা বলে, সেলার্সদের সাথে কথা বললে আপনাকে বেচতেই যাবে। একটা কোর্স ইয়ের কাছে সাজেশন চাইলে সে আপনাকে বলবে কোর্সটা কিনতে, বুঝায় টুঝায়। এক্সপার্টসদের সাথে সম্ভব হলে কথা বলে আপনি ডিসাইড করবেন যে এই ফিল্ডটাকে আপনার জন্য নাকি, এই ফিল্ডে এক্স্যাক্টলি কী কী করা হয় এবং কী কী চেঞ্জ আসতে পারে, আপনাকে কেমন মানুষ হতে হবে, আপনাকে কেমন ইঞ্জিনিয়ার হতে হবে। এই জিনিসটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে এবং কাজ করতে হবে। আপনি আপনার টাইম এবং টাকা ইনভেস্ট করতেছেন, এটা মানে এখন এই যুগে এসে মানে টাকা লস করাটা আমি একদমই যৌক্তিক মনে করি না। এখন সব কিছুই ফ্রি, এআই দিয়েও অনেক কিছু শেখা যায় এবং অনেক কিছুই করা যায়। আপনার জাস্ট রাইট ট্র্যাকে আসতে হবে এবং আপনাকে ট্র্যাকে আসার আগে ওই ট্র্যাকটাকে জাজ করতে হবে যে আপনি এই ট্র্যাকের যোগ্য কিনা। সো এটাই থাকবে হলো আমার সাজেশন। এবং আমি মনে করি যে ক্রিয়েটিভ আইটির এই মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটা লাইক যদি আমি আরও কয়েক বছর আগে শিখতাম, আই গেস কয়েক বছর আগে মার্ন স্ট্যাক ছিল না, বা ওয়েব ডেভেলপমেন্ট কয়েক বছর আগে শিখতাম, আই গেস আমি জব পেয়ে যাইতাম। কিন্তু মানে যেহেতু জিনিসটা ডাইনামিক এবং জব মার্কেট কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কার ভাগ্যে কী লেখা আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো আই উইশ ইউ বেস্ট অফ লাক। সো যেটা করবেন ভেবে চিন্তে করবেন, জেনে শুনে করবেন। খোদা হাফেজ।